আজকের মুভি অ্যাকশন প্রেমীদের জন্য। কারণ আজকের গল্প 13 নামে এক পেশাদার কিলারকে নিয়ে, যাকে ছোটবেলা থেকেই মানুষ হত্যার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে তার আপন বলতে কেউ ছিল না। একদিন এক বাচ্চা ছেলের সাথে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই ছোট্ট ছেলেটা তার জীবনের সুন্দর অংশ হয়ে ওঠে। কিন্তু হঠাৎ একদিন সেই ছেলেকে অপহরণ করে নিয়ে যায় শহরের এক অপরাধী চক্র। তবে তারা জানতো না তারা বিষধর সাপের গর্তে হাত দিয়েছে। দেখা যায় ছেলেটাকে বাঁচাতে 13 নামে সেই কিলার একাই পুরো অপরাধী চক্রকে খতম করে ফেলে। তবে যেই কৌশল আর হিংস্রতার সাথে এটা করে তা দেখে তোমাদের সময় ও এমবি খরচ দুটোই উসুল হয়ে যাবে। তাই চলো শুরু করা যাক দ্য শ্যাডো স্ট্রেস মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় প্রায় শখানেক গার্ড জাপানের সবচাইতে বড় গ্যাং লিডার ইউশিমুরির নিরাপত্তায় রাত জেগে টহল দিচ্ছে। আর গ্যাং লিডার ইউশিমুরিকে দেখা যায় ভিতরে এক মেয়ের সঙ্গে সময় কাটাতে। যদিও তার কল্পনার বাইরে ছিল এখানে তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। হঠাৎ সে বুঝতে পারে তার পিছে কেউ দাঁড়িয়ে আছে। তখন সে পিছে ফিরতেই তার পিছে দাঁড়িয়ে থাকা মুখোশ পরা এক লোক সেকেন্ডের মধ্যে তরোয়াল দিয়ে তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। এত তাড়াতাড়ি হয় যে সে কিছু বুঝে ওঠার সময়ই পায় না। এখানে থাকা মেয়েটা ইউশিমুরির মাথাবিহীন দেহ দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে ইউশিমুরির নিরাপত্তায় থাকা গার্ড ও তার গ্যাং মেম্বাররা সেখানে চলে আসে। তবে তারা এসে এখানে কাউকেই দেখতে পায় না, অথচ তাদের লিডারের মাথাবিহীন দেহ পড়ে আছে। যা দেখে তারা রীতিমতো হতভম্ব হয়ে যায়। এইটা কি হলো? কাওরুশি ইউশিমুরির নিরাপত্তার দায়িত্বে ছিল। সে এখানে থাকা মেয়েটার কাছে জানতে চায় এসব কে করেছে। মেয়েটা তখন ভয়ে ভয়ে এই রুমে থাকা মূর্তিগুলো দেখিয়ে দেয়। তারা ধরে নেয় হয়তো মূর্তির পিছনে কেউ লুকিয়ে আছে। তাই তারা দেরি না করে গুলি করে মূর্তিগুলো ঝাঁঝরা করে ফেলে। যদিও তারা পরে বুঝতে পারে মূর্তির পিছনে কেউ নেই। ঠিক তখন হঠাৎ সেই মৃত্যু নিয়ে আসা লোকটা তাদের ভিড়ের মধ্যে হাজির হয়। এরপর শুরু হয় মাথা নষ্ট করার মতো এক ভয়ঙ্কর লড়াই। দেখা যায় লোকটা তার তরোয়ালের সাহায্যে এখানে থাকা সবাইকে কচু কাটার মতো কুচি কুচি করা শুরু করে। কারো হাত কাটে তো কারো পা কাটে, কারো আবার মাথায় কেটে ফেলে। মানে এ এক ভয়াবহ অবস্থা। কাউরুশি লোকটার এমন ভয়ানক তাণ্ডব দেখে ভয়ে তার প্যান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এখন তোমরা ভাবতে পারো এই লোকটা সবাইকে কেন হত্যা করছে। এটা জানার জন্য একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে নিজেরাই বুঝতে পারবে। দেখা যায় লোকটা তার সামনে যাকেই পায় তাকেই হত্যা করে। এতে তার বিন্দু মাত্র হেলদোল হয় না। কিন্তু ভুলবশত এখানে থাকা সেই মেয়েটাকে মেরে ফেললে সে আচমকা নড়বড়ে হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বড় একটি ভুল করে ফেলেছে। আর এই সুযোগে কাউরুশি গুলি করে লোকটাকে ঝাঁঝা করে দেয়। এতে বাকি যারা বেঁচে ছিল তারা অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। কিন্তু কাউরুশি চমকে যায় যখন সে লোকটার মুখের মাস্ক খুলে দেখতে পায় তারা এতক্ষণ একজন তরুণীর সঙ্গে লড়াই করেছে, লেয়া হালুয়া। ঠিক তখনই এখানকার ইলেকট্রিসিটি চলে যায়। সবাই প্রচন্ড ভয়ের মধ্যে পড়ে যায়। পরে দেখা যায় এখনো যারা বেঁচে ছিল তাদেরকে হত্যা করার জন্য আগের জনের মতোই আরো একজন হাজির হয়েছে। যে কোনো কথাবার্তা ছাড়াই সামনে যাকে পায় তাকেই হত্যা করে। আর এই ভয়ঙ্কর মুখোশের পিছনের মানুষটার নাম ছিল ভোমরা। ভোমরা ছিল আগের জনের চেয়েও আরো বেশি মারমুখী, আরো বেশি নির্দয়। দেখা যায় কয়েক মিনিটের মধ্যেই বাকি যারা বেঁচে ছিল তাদের সবাইকে খুব বাজেভাবে হত্যা করে। সবার শেষে কাউরুশিকে মারার জন্য এগিয়ে আসে। তখন কাউরুশি জানতে চায় তারা তাদেরকে কেন মারতেছে। উত্তরে ভোমরা বলে, আমরা তোদের ইউশিমুরি গ্যাং একেবারে শেষ করার কন্ট্রাক্ট নিয়েছি। এখন তোদের গ্যাংয়ের মধ্যে তুই শুধু একা বেঁচে আছিস, তাই তোকেও মরতে হবে। পরে কাউরুশি বলে, ঠিক আছে, মরতি যখন হবে তাহলে লড়াই করে মরবো। এটা বলে সে কোনো রকমে উঠে দাঁড়ায়। তবে ভোমরা তাকে এক সেকেন্ডও সময় দেয় না। মুহূর্তের মধ্যেই তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। আর এই ভয়ানক হত্যাকাণ্ডের মধ্য দিয়েই ইউশিমুরির পুরো গ্যাং শেষ হয়ে যায়। এরপর ভোমরা তার দলের সেই মেয়েটার কাছে ছুটে আসে। দেখা যায় কাউরুশি তখন মেয়েটাকে গুলি করলেও মেয়েটা বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকায় বুলেট জ্যাকেট ভেদ করে মেয়েটার শরীর পর্যন্ত পৌঁছাতে পারেনি। ফলে ভোমরা মেয়েটার বুকে একটি বিশেষ মেডিসিন ইনজেক্ট করতেই মেয়েটা আবারও জেগে ওঠে। এখানে ভোমরা মেয়েটাকে 13 বলে ডাকে, অর্থাৎ মেয়েটার নাম 13। তাই আমরাও মেয়েটাকে 13 বলেই ডাকবো। পরে আমরা জানতে পারি ভোমরা আর 13 মূলত শ্যাডো নামের একটি গোপন সংগঠনের হয়ে কাজ করে। এই সংগঠন পুরো বিশ্বের হাই প্রোফাইল ব্যক্তিদের হত্যার কন্ট্রাক্ট নিয়ে থাকে। তাদের কাজই ছিল টাকার বিনিময়ে মানুষ হত্যা করা। এর জন্য এই সংগঠন ছোটবেলা থেকেই বাচ্চাদের প্রশিক্ষণ দিয়ে পেশাদার কিলারে পরিণত করে, যাদের মধ্যে 13 ছিল একজন। তবে এবারের মিশনে 13-এর ভুল হওয়ায় সংগঠন তাকে কিছুদিনের জন্য সাময়িকভাবে সরিয়ে জাকার্তায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে 13 ভোমরার সঙ্গেই থাকতে চাচ্ছিল। তারপরও তাকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পাঠিয়ে দেওয়া হয়। যদিও এটা ছিল বড় এক ঝড়ের শুরু মাত্র। আর এই ঝড়ের শুরুটা হয় মঞ্জি নামের এক কিশোরের মাধ্যমে।
জাকার্তায় 13 যেই বিল্ডিং এ ছিল তার সামনের ফ্ল্যাটে মঞ্জি তার মাকে নিয়ে থাকতো। মঞ্জি ছেলেটি সাধারণ হলেও অনেক ভালো মনের মানুষ। সে তার মাকে প্রচন্ড ভালোবাসে। তবে মঞ্জি কখনই তার বাবাকে দেখেনি, এমনকি তার বাবার পরিচয়ও জানে না। যেহেতু 13 ও মঞ্জি একই বিল্ডিং এ ছিল, তাই প্রায় 13 এর চোখে পড়তো মঞ্জি তার মায়ের কতটা কেয়ার করে। এক রাতে 13 লক্ষ্য করে হাকা নামক এক ব্যক্তির সঙ্গে মঞ্জির মায়ের কোনো একটি বিষয় নিয়ে তর্ক হচ্ছে। তবে মঞ্জির মা লোকটার কথায় রাজি না হলে তারা মঞ্জির মাকে মারধর শুরু করে। মঞ্জি এর প্রতিবাদ করলে হাকা নামের লোকটা মঞ্জিকেও মারধর করে। এসব দেখে 13 খুব রাগ হচ্ছিল। তবে সংগঠনের বাইরে তাকে কোনো ধরনের ঝামেলায় জড়ানোর অনুমতি ছিল না, তাই তার রাগ হলেও সে চুপ থাকে। কিন্তু পরের দিন সকালে সে যখন বের হয় তখন লক্ষ্য করে মঞ্জির ফ্ল্যাটের সামনে অনেক লোকজনের ভিড় জমেছে। পরে সে দেখতে পায় ভিতর থেকে মঞ্জির মায়ের লাশ বের করা হচ্ছে। পুলিশের ধারণা ড্রাগসের ওভারডোজের কারণে তার মৃত্যু হয়েছে। তবে আসল সত্য 13 বুঝতে বাকি ছিল না। তাই সে অফিসার প্রাসের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিল। তখন অফিসার প্রাস 13 এমন রাগান্বিত চেহারা দেখে তার দিকে এগিয়ে আসে। যদিও 13 হঠাৎ চোখের পলকের মধ্যেই সেখান থেকে উধাও হয়ে যায়। এতে প্রাস খানিকটা কনফিউজ হয়, সে কি সত্যিই ওখানে কাউকে দেখেছিল। পরে দেখা যায় প্রতিদিনের মতো আজও 13 তাদের একটি গোপন বুথের মাধ্যমে তার বর্তমান অবস্থা সংগঠনের কাছে রিপোর্ট করে। এটা তাদের সংগঠনের নিয়ম ছিল। নতুন কোনো মিশন না পাওয়া পর্যন্ত এভাবেই প্রতিদিন তাকে রিপোর্ট করতে হবে। পরে রাতে দেখা যায় সারাদিন কিছু না খেতে পেয়ে মঞ্জি প্রথমবারের মতো 13 কাছে এসে কিছু খেতে চায়। সঙ্গে সঙ্গে 13 তার জন্য অর্ডার করা খাবারগুলো মঞ্জিকে দিয়ে দেয়। তখন 13 মঞ্জির কাছে একটি বড় ছুরি দেখতে পায়। কথায় কথায় মঞ্জি বলে দেয় ওরা আমার মাকে হত্যা করেছে, অথচ পুলিশ বলছে আমার মা ওভারডোজের কারণে মারা গেছে। 13 জানতে চায় কে তোমার মাকে মেরেছে। মঞ্জি তখন হাকার নাম বলে আর কান্না করতে করতে বলতে থাকে আমি আমার মাকে বাঁচাতে পারিনি। তখন 13 মঞ্জিকে শান্ত করার জন্য তার মায়ের কবরের কাছে নিয়ে আসে। দেখা যায় মঞ্জি তার মায়ের কবর জড়িয়ে ধরে বলতে থাকে মা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি এখনো তোমার সাথে বাঁচতে চাই, তোমার জন্য খাবার বানাতে চাই, তোমার শরীর ম্যাসেজ করে দিতে চাই, তাই প্লিজ আমার কাছে ফিরে আসো। এখানকার সিনটা এতটাই কষ্টদায়ক ছিল যে বলার মতো না। যাই হোক, এখানে কিছু সময় কাটানোর পর মঞ্জির মন কিছুটা ভালো হয়। যাওয়ার পথে মঞ্জি 13 কাছে তার নাম জানতে চায়। উত্তরে 13 বলে আগামীকাল আমাদের আবারও দেখা হলে তখন তোমাকে আমার নাম বলবো। মঞ্জিকে দেখে বোঝা যাচ্ছিল 13 এই আন্তরিকতা পেয়ে তার খুব ভালো লাগতেছিল। পরদিন সকালে 13 লক্ষ্য করে মঞ্জি তাকে তাদের দুজনের একটি ছবি এঁকে দিয়েছে, যেটা দেখে 13 মুখে হাসি ফুটে ওঠে। তাই সে মঞ্জিকে খোঁজার চেষ্টা করে। তবে সে বাসার দিকে তাকালে মঞ্জির কোনো সাড়া শব্দ পায় না। তাই চেক করার জন্য মঞ্জির ফ্ল্যাটে ঢোকে। তবে মঞ্জিকে কোথাও দেখতে পায় না। ঠিক তখনই জ্যাকি নামক একজন মঞ্জির বাসায় ঢোকে। জ্যাকির মোবাইলের কথাবার্তা শুনে 13 বুঝতে পারে জ্যাকি হাকার হয়ে কাজ করে এবং হাকা তাকে এখানে কিছু একটা খুঁজতে পাঠিয়েছে। যেহেতু মঞ্জিও তাকে বলেছিল হাকা তার মাকে হত্যা করেছে, তাই 13 সন্দেহ হয় হয়তো মঞ্জি কোনো বিপদে আছে। সে জ্যাকিকে উত্থম মধ্যম দিয়ে জানতে চায় মঞ্জি কোথায়। তবে জ্যাকি মঞ্জির ব্যাপারে কিছুই বলতে পারে না। তখন 13 হাকার কাছে তাকে নিয়ে যেতে বলে। তবে জ্যাকি কোনোভাবেই তাকে হাকার কাছে নিয়ে যেতে রাজি হয় না, যদিও 13 তাকে জোর করে নিয়ে যায়। পরে পথে 13 জ্যাকির কাছ থেকে জানতে পারে হাকা কোনো ছোটখাটো গুন্ডা না, বরং সে অনেক বড় একটি অপরাধী চক্র পরিচালনা করে, যারা ড্রাগস সাপ্লাই, ড্রাগস উৎপাদন, এমনকি হিউম্যান অর্গান ট্রাফিং এর মতো বড় বড় অপরাধের সঙ্গে জড়িত। আর তাকে এই কাজে সহযোগিতা করে তার আরো দুই বন্ধু, পুলিশ অফিসার প্রাস এবং আরিয়ান। সবচেয়ে ভয়ানক বিষয় হলো আরিয়ান ছিল বর্তমান গভর্নর পদপ্রার্থী সৌমিত্রর ছেলে। তাই বাবার রাজনৈতিক পাওয়ার ব্যবহার করে আরিয়ান পুরো শহরে তাদের রাজত্ব গড়ে তুলেছে। ফলে তাদের বিরুদ্ধে যাওয়ার কথা কেউ কল্পনাও করে না, কারণ তাদের সঙ্গে ঝামেলা মানে নির্ঘাত মৃত্যু। তাই জ্যাকি বারবার 13কে সাবধান করে সে যেন কোনোভাবেই এদের সঙ্গে ঝামেলায় না জড়ায়। তারপরেও 13 জ্যাকিকে নিয়ে হাকার ক্লাবে চলে আসে। এখানে প্রথমে তাকে হাকার বোন সুরিয়ার সঙ্গে দেখা করতে হয়। জ্যাকি সুরিয়াকে বলে সে এই মেয়েটাকে হাকার জন্য এনেছে। তাই সুরিয়া বেশি প্রশ্ন না করেই 13কে একটি রুমে রেখে জ্যাকিকে নিয়ে হাকার কাছে চলে যায়। আর এই সুযোগে 13 এই রুমে থাকা সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পায় মঞ্জি তার মায়ের হত্যার প্রতিশোধ নিতে এখানে এসেছিল। পরে হাকা মঞ্জিকে অফিসার প্রাসের কাছে তুলে দেয়। পরবর্তীতে প্রাস মঞ্জিকে এখান থেকে নিয়ে যায়। এদিকে সুরিয়া হাকাকে জানায় জ্যাকি তার জন্য একটি মেয়ে এনেছে। সুরিয়া লোক পাঠায় 13কে এখানে নিয়ে আসার জন্য। এর কিছুক্ষণ পর সুরিয়া দেখতে পায় 13 একাই এখানে চলে আসে। সুরিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে তুই একা কেন, আমার লোক কোথায়? এর উত্তরে 13 সোজা তার মুখে এক ঘুষি মারে। সঙ্গে সঙ্গে সুরিয়া বেহুশ হয়ে যায়। এটা দেখে হাকা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে 13-এর উপর হামলা করে। দুজনের মধ্যে লড়াই চলতে থাকে। লড়াইয়ের মাঝপথে সুরিয়ার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসতেই সে সোজা শটগান দিয়ে 13কে শুট করতে যায়।
তবে 13 সরে গেলে গুলি যে লাগে সোজা হাকার গায়ে, ফলে হাকার ঘটনাস্থলে মৃত্যু হয়। এতে সুরিয়া একদম উন্মাদের মতো হয়ে যায়। সে একের পর এক গুলি করতে থাকে। পরে পরিস্থিতি ভালো না দেখে সুরিয়া এখান থেকে বের হয়ে তাদের গার্ডদের অ্যালার্ট করে। ফলে বের হওয়ার সময় গার্ডরা 13কে ঘিরে ফেলে, যদিও তারা 13-এর সামনে টিকতে পারে না। এর মধ্যে পুলিশ চলে আসায় জ্যাকি তাড়াতাড়ি 13কে নিয়ে এখান থেকে সরে পড়ে। তবে জ্যাকি প্রচন্ড ভয়ের মধ্যে পড়ে যায়, কারণ হাকা মারা গেছে। এখন এর পুরো দায়ভার তার উপরে পড়বে। সুতরাং প্রাস ও আরিয়ান তাকে কোনোভাবেই বাঁচতে দিবে না। ভয়ে সে অনেকটা পাগলের মতো হয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। এক পর্যায়ে রাগের মাথায় সে 13কে মাঝপথেই নামিয়ে দেয়। তখন 13 তাকে বলে, মঞ্জিকে খুঁজতে আমায় সাহায্য করো। জ্যাকি সাফ না করে দেয়। সে বলে, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এটা বলেই সে চলে যায়। যদিও যাওয়ার সময় 13 তাকে সাবধান করে সে যেন এখনই তার বাসায় না যায়। এদিকে প্রাস ও আরিয়ান যখন হাকার মৃত্যুর খবর পায়, তারা তখন প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এর মধ্যে প্রাস সিসিটিভি ফুটেজ থেকে জ্যাকি ও 13কে দেখে নেয়, যদিও সে 13কে চিনতে পারে না। এটা আরিয়ানকে জানালে আরিয়ান প্রাসকে বলে, আগে জ্যাকিকে খুঁজে বের করো। ওই মেয়েকে জ্যাকি ভিতরে নিয়ে এসেছিল, সুতরাং ওকে ধরলেই মেয়েটাকে পাওয়া যাবে। এরপর দেখা যায় মঞ্জিকে মূলত আরিয়ান তার গোপন টর্চার সেলে আটকে রেখেছিল। আরিয়ান মঞ্জির কাছে এসে বলে, তোকে কে খুঁজতেছে, তাই তুই কি জানিস তোকে কে খুঁজতেছে? তবে মঞ্জি এর কোনো উত্তর না দিয়ে আরিয়ানের মুখে থুতু দেয়। মানে ভাবা যায় ছোট হলে কি হবে, বুক ভরা সাহস আছে। তবে এর জন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। এদিকে 13 তাদের একটি ইমার্জেন্সি বুথ অ্যাক্টিভ করে, যাতে ভোমরা তার অবস্থা জানতে পারে। এদিকে জ্যাকিকে দেখা যায় সে প্রচন্ড ভয়ের মধ্যে রয়েছে। আর জ্যাকির বাসার নিচে প্রাস ইতিমধ্যেই তার দলবল নিয়ে চলে এসেছে। তারা প্রথমেই বিল্ডিং এর ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়, এরপর বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে। প্রাস জ্যাকের রুমে এসে দেখতে পায় জ্যাকি তার অসুস্থ মাকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপতেছিল। প্রাস শান্তভাবে জ্যাকির কাছে জানতে চায় ওই মেয়েটা কোথায়। জ্যাকি ভয়ে ভয়ে বলে, ওই মেয়েটার সঙ্গে আমার আর দেখা হয়নি, আমি জানি না ও কোথায় আছে। তাছাড়া ও কে বা কোথা থেকে এসেছে আমি এর কিছুই জানি না। যদিও প্রাস জ্যাকির এই কথা বিশ্বাস করে না। ঠিক তখনই বাইরে থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে। একজন চেক করার জন্য বাইরে যেতে নেয়, তবে দরজা খুলতেই সোজা একটি গুলি এসে লোকটার মাথা ভেদ করে বেরিয়ে যায়। এরপরই শুরু হয় 13-এর আরো এক ভয়ানক তাণ্ডব। একে একে প্রাসের সঙ্গে আসা সবাইকে 13 মেরে ফেলে। কাউকে গুলি করে মাথা ঝারঝা করে দেয়, আবার কারো মাথায় ফুটন্ত তেল ঢেলে দেয়। মানে যাকে যেইভাবে মারতে পারে তাকে সেভাবেই শেষ করে। সবার শেষে প্রাসকে ধরে জানতে চায় মঞ্জি কোথায়। তখন প্রাস এক শয়তানি হাসি দিয়ে বলে, এত খুন খারাপি মঞ্জির জন্য? প্রাসের এই বিরক্তিকর হাসি দেখে 13 রেগে যায়। সে বন্দুক প্রাসের মাথায় ধরে। সাথে সাথে মঞ্জিকে কোথায় রাখা হয়েছে প্রাস তা বলে দিতে নাই। ঠিক তখনই জ্যাকি পিছন থেকে 13কে ঝাঁপড়ে ধরে। এই সুযোগে প্রাস এখান থেকে পালিয়ে যায়। তবে জ্যাকির এমন কর্মকাণ্ডে 13 রেগে গেলেও তাকে মারে না, কারণ সে বুঝতে পারে জ্যাকি এটা ভয়ের কারণেই করেছে। তাই 13 এখানে দেরি না করে প্রাসের পিছু নেয়। তখন প্রাস ভয়ে আরিয়ানকে ফোন করে। আরিয়ান প্রাসকে বলে যেভাবেই হোক মেয়েটাকে তাদের বাড়ি পর্যন্ত নিয়ে আসতে। পরে দেখা যায় 13 প্রাসের পিছু করতে করতে আরিয়ানের বাড়ির ভিতরে ঢুকে যায়, যেখানে আরিয়ান তার দলবল নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিল। আরিয়ান সোজা তার গাড়ি দিয়ে 13কে টক্কর মেরে ঘায়েল করে ফেলে। 13কে ঘায়েল দেখে প্রাস বিড়াল থেকে বাঘ হয়ে যায়। 13কে বলে, তুই আমার প্রিয় বন্ধুকে মেরেছিস, এবার তোর সঙ্গে আমি কি করব সেটা তুই কল্পনা করতে পারবি না। প্রাস এই কথা বলে শেষ করার আগেই 13 প্রাসের কান কামড়ে ছিঁড়ে ফেলে। এরপর হাত দিয়েই তার দোনো চোখ উপড়ে ফেলে। ফলে ঘটনাস্থলেই প্রাসের মৃত্যু হয়। আরিয়ানের লোকজনেরা কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে যায়। 13 এতটাই ভায়োলেন্ট হয়েছিল যে তাকে শান্ত করার জন্য শেষ পর্যন্ত বেহুশ করে ফেলতে হয়। অন্যদিকে ভোমরা যখন জানতে পারে 13 তাদের ইমার্জেন্সি বুথ অ্যাক্টিভ করেছে, তারা তখন দ্রুত ইন্দোনেশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে 13-এর জ্ঞান ফিরে সে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। সামনে আরিয়ান তাকে শেষ করার জন্য অস্থির হয়েছিল। তবে তার আগে আরিয়ান 13-এর কাছে জানতে চায় সে এসব কেন করেছে। তখন 13 উল্টো জানতে চায় সে মঞ্জির মাকে কেন হত্যা করেছে। আরিয়ান এটা শুনে বিরক্ত হয়ে বলে, তুই হাকা ও প্রাসকে মেরেছিস ওই শালের জন্য। ও আমাকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেল করতেছিল, কারণ আমি ভুল করে ওর সঙ্গে করেছিলাম। মানে আরিয়ানের কথা টোন ছিল অনেকটা এমন যে এর মা কোনো মানুষ ছিল না, তাকে হত্যা করে সে কোনো অপরাধ করেনি। সে এটা করতেই পারে কারণ তার বাবা কিছুদিনের মধ্যেই এই শহরের গভর্নর হতে যাচ্ছে। মানে কোন লেভেলের অমানুষ হলে এমন চিন্তাধারা কাজ করতে পারে।
পরে আরিয়ান 13কেও মেরে ফেলার জন্য প্রস্তুত হয়। আর যখনই সে 13কে মারতে যায় ঠিক তখনই আরিয়ানের বাবা সৌমিত্র এখানে চলে আসে। সৌমিত্র আরিয়ানকে বলে, তুমি এটা কি করছো? এই মেয়েটা সাধারণ এক ছেলেকে বাঁচাতে একাই তোমার কতগুলো লোককে হত্যা করেছে, সুতরাং ও আর যাই হোক কোনো সাধারণ মেয়ে না, তাই নিজের ব্রেন ব্যবহার করা শিখো। যতক্ষণ ওই ছেলেটা আমাদের কাছে আছে ততক্ষণ ওকে দিয়ে আমরা যে কোনো কাজ করাতে পারবো, তাই আমি চাই তুমি ওকে নিয়ে কাবিলের সঙ্গে ডিল করতে যাও। কাবিলের লোকেরা ওর সামনে টিকতে পারবে না। তবে আরিয়ান এক মুহূর্ত দেরি না করে 13কে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু সে তার বাবার কথার উপর আর কিছু বলতে পারে না। সৌমিত্র 13কে বলে, আমরা মঞ্জিকে যেতে দিব, বিনিময়ে তোমাকে আমাদের হয়ে সামান্য একটা কাজ করে দিতে হবে। যেহেতু 13-এর কাছেও তাদের কাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই তাকে রাজি হতে হয়। এরপর তারা জ্যাকিকেও ধরে আনে। জ্যাকি মঞ্জিকে 13-এর কাছে নিয়ে আসলে দেখা যায় আরিয়ান ছেলেটাকে মেরে এমন অবস্থা করেছে যে তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। মঞ্জির এই অবস্থা দেখে 13-এর বুঝে আসে না একজন মানুষ কিভাবে এত ছোট একটা ছেলেকে এমন ভাবে মারতে পারে। মঞ্জি তার ক্ষত বিক্ষত মুখে ধীরে ধীরে বলতে থাকে, আমি আমার মাকে ভুলতে পারিনি, তাই আমি চুপচাপ বসে থাকতে পারিনি। 13 তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মঞ্জি তখন বলে, আমার খুব খিদে পেয়েছে। এটা শুনে 13 তার চোখের পানি ধরে রাখতে পারে না। মঞ্জিকে বলে, আর একটু ধৈর্য ধরো, আমরা আগামীকাল এখান থেকে বের হয়ে তোমার পছন্দের নুডলস খাবো, তুমি যত খেতে পারো। এটা বলে 13 মঞ্জির কপালে চুমু দেয়। এরপর দেখা যায় আরিয়ান 13কে নিয়ে সেই ডিলের উদ্দেশ্যে বের হয়। আরিয়ান 13কে নিয়ে সামনের গাড়িতে ছিল, আর আরিয়ানের বাবা সৌমিত্র মঞ্জি ও জ্যাকিকে নিয়ে পিছের গাড়িতে ছিল। পরে তারা কাবিলের আস্তানায় পৌঁছালে আরিয়ান ড্রাগস ভর্তি ব্যাগ নিয়ে গাড়ি থেকে বের হয়। তাদের প্ল্যান ছিল ড্রাগসের বদলে কাবিলের কাছ থেকে টাকা নেওয়ার পর আরিয়ান প্রথমে নিরাপদে গাড়িতে উঠে যাবে। এরপর 13 কাবিল ও তার পুরো বাহিনীকে খতম করবে, বিনিময়ে তারা জ্যাকি ও মঞ্জিকে যেতে দিবে। আমার মনে হয় ছোট্ট একটা কনফিউশন তৈরি হতে পারে, কাবিলকে কেন সৌমিত্র খতম করতে চায়। এটার কারণ হলো কাবিল আরিয়ানের প্রধান প্রতিপক্ষ ছিল, তো পরিকল্পনা অনুযায়ী ড্রাগস দিয়ে আরিয়ান কাবিলের কাছ থেকে টাকা নিয়ে নেয়। এখন পর্যন্ত সবকিছু আরিয়ানের প্ল্যান মতো চলতেছিল, কিন্তু অন্যদিকে মঞ্জির অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। এরা দেখে জ্যাকি সৌমিত্রকে বলে, স্যার ওকে এখনই হাসপাতালে নেওয়া দরকার। তবে সৌমিত্র জ্যাকির কথায় কোনো গুরুত্ব দেয় না। এদিকে আরিয়ান 13কে আবারও মনে করিয়ে দেয় তাকে কি করতে হবে। ফলে 13 কাপিলকে মারার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই মঞ্জি একদম নিঃশব্দ হয়ে যায়, অর্থাৎ মঞ্জি এখানে মারা যায়। এরা বুঝতে পেরে জ্যাকি 13কে জানানোর চেষ্টা করে, তবে সৌমিত্র ও তার ড্রাইভার জ্যাকিকে আটকে রাখে। জ্যাকি তখন হাতের কাছে একটি বোতল পেয়ে সেটা সোজা সৌমিত্রর মাথায় মারে, এতে সৌমিত্র এখানে বেহুশ হয়ে যায়। পরে জ্যাকি কোনো রকমে একটু সুযোগ পেয়ে চিৎকার দিয়ে 13কে জানায় মঞ্জি মারা গেছে। 13 তখন কাপিলের দিকে বন্দুক তাক করেছিল। ঠিক সেই মুহূর্তে সে জ্যাকির চিৎকার শুনতে পায় মঞ্জি মারা গেছে। এটা শুনে 13 একদম শক্ট হয়ে যায়। খানিকের জন্য তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, সে কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে কাপিল দেরি না করে তার লোকদের হামলা করতে বলে। শুরু হয় দুই গ্রুপের মধ্যে তুমুল গোলাগুলি। আরিয়ানের বেশিরভাগ লোকই মারা যেতে থাকে। তখন এই গোলাগুলির মধ্যেই সৌমিত্রর জ্ঞান ফিরে আসে। এটা দেখে জ্যাকি গাড়ির দরজা খুলে দেয়। ফলে কাপিলের লোকেরা যখন সৌমিত্রকে দেখতে পায় তারা এক মুহূর্ত দেরি না করে গুলি করে সৌমিত্রকে ঝাঁঝা করে ফেলে। চোখের সামনে বাবাকে মরতে দেখে আরিয়ান উন্মাদের মতো হয়ে যায়। যেই মানুষটা এতক্ষণ লুকানোর চেষ্টা করতেছিল সে এবার গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। একে একে কাপিলের পুরো বাহিনীকে খতম করে ফেলে, সবার শেষে কাপিলকেও মেরে ফেলে। এরপর আরিয়ান 13কে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। 13 একই সাথে আরিয়ানের লোকগুলোকে খতম করে, পাশাপাশি আরিয়ানের হামলাও সামলাতে থাকে। শেষে আরিয়ানের সঙ্গে 13-এর হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয়। 13 একজন প্রফেশনাল কিলার হওয়া সত্ত্বেও আরিয়ানকে কাবু করতে তাকে অনেক বেগ পেতে হয়। তবে আরিয়ানের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু হয় না, তার শরীরের একটা জায়গা বাকি থাকে না যেখানে 13 ক্ষত করে না। শেষে দেখা যায় 13 তার হাতে থাকা ব্যাটের টুকরো সোজা আরিয়ানের মুখের ভিতর দিয়ে মাথার আরপার করে দেয়। আর এটাই ছিল মানুষরূপী এক হায়নার শেষ পরিণতি। তবে সুরিয়া এখনো বেঁচে ছিল, যদিও তার মৃত্যু হয় অনেক ভয়ানকভাবে। দেখা যায় সুরিয়া 13কে গুলি করতে গেলে তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। ফলে বন্দুক লোড করার সময় জ্যাকি এসে সোজা গাড়ি সুরিয়ার উপরে উঠিয়ে দেয়। এভাবেই মানুষের রূপে আরো এক শয়তানের মৃত্যু হয়। সব বিপদ শেষ হলে তারা কিছুটা স্বস্তি ফিরে পায়। পরে তারা মঞ্জির মৃতদেহ তার মায়ের পাশে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, তবে পথে তাদের উপর আবারও হামলা হয়। 13-এর জ্ঞান ফিরলে সে জ্যাকিকে রক্তাক্ত অবস্থায় তার সামনে পড়ে থাকতে দেখে। এরপর তাকে যেই জিনিসটা সবচাইতে অবাক করে সেটা হলো
সে আশেপাশে তাকিয়ে দেখে তার নিজের সংগঠনের লোকজনেরাই তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে, যাদের মধ্যে ভোমরাও ছিল। তার বুঝে আসে না এখানে কি হচ্ছে, যাদের কাছে তার নিরাপদ থাকার কথা অথচ তারাই এখন তার বিরুদ্ধে। যদিও এর কারণ সোজা, 13 সংগঠনের নিয়ম ভেঙে সৌমিত্রর মতো হাই প্রোফাইল ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়েছে। শহরের পুলিশ লাশ গুনে শেষ করতে পারছে না, এত মানুষ খুন হয়েছে। এই অবস্থায় 13 যদি পুলিশের হাতে পড়ে যায় তাহলে সংগঠনের জন্য সমস্যা তৈরি হবে। তাই সংগঠনের নিয়ম অনুযায়ী 13কে এখন মেরে ফেলা হবে। হ্যান্ডেলার এই কাজটি ভোমরাকে করতে বলে। ফলে ভোমরা এখানে এক কঠিন পরীক্ষায় পড়ে যায়, কারণ ভোমরা 13কে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়ে গড়ে তুলেছে। ফলে গুলি করতে গেলে তার হাত কাঁপতেছিল। 13 অনেকটা অসহায়ের মতো তার দিকে তাকিয়ে থাকে। তবে ভোমরার কাছে এর কোনো মূল্য ছিল না, কারণ তার কাছে সবার আগে সংগঠন। পরে যখন সে 13কে গুলি করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে জ্যাকি ভোমরার উপর ঝাঁপিয়ে পড়ে আর 13কে বলতে থাকে সে যেন এখান থেকে পালিয়ে যায়। তখন আচমকা একটি গুলির শব্দ হয়, সঙ্গে সঙ্গে জ্যাকি চিরতরে চুপ হয়ে যায়। দেখা যায় হ্যান্ডেলার সোজা জ্যাকির মাথায় গুলি করেছে। চোখের সামনে জ্যাকির এমন মৃত্যু দেখে 13 পাগলের মতো হয়ে যায়। তাই এর প্রতিশোধ না নিয়ে সে মরবে না, কোনো রকমে এখান থেকে পালিয়ে যায়। তখন জয়িকা 13 পিছে যায়, যেটা জয়িকার জন্য অনেক বড় ভুল ছিল, কারণ 13 তাকে যেই পরিমাণ কষ্ট দিয়ে হত্যা করে তা কল্পনা করাও দুঃসাধ্য। প্রথমে দেখা যায় জয়িকা 13 উপরে ভারী পড়ে, যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। 13 জয়িকার গাল হুকে বাজিয়ে গাল ছিঁড়ে ফেলে। এরপর ড্রাইভার দিয়ে আঘাত করতে করতে জয়িকার বুক ও পিঠ ঝাড়ঝাড় করে ফেলে। পরে ড্রাইভারটি মুখের নিচ দিয়ে মাথার ভিতরে ঢুকিয়ে দেয়, তাতেও শান্ত হয় না। শেষে গলার ভিতরে ড্রাইভারটি ঢুকিয়ে এফোর ওফর করে গলা ছিঁড়ে ফেলে। ভাইরে ভাই, এমন ভয়ানক হত্যাকাণ্ড এর আগে দেখা যায়নি। এরপর ভোমরা নিজে 13 পিছু নেয়। দুজনের মধ্যে দীর্ঘ সময় রক্তক্ষয়ী লড়াই চলে, কেউ কারো চেয়ে কম ছিল না। যদিও লড়াইয়ের এক পর্যায়ে 13 ভোমরাকে কাবু করে ফেলে, তবে সুযোগ থাকা সত্ত্বেও 13 ভোমরাকে মারে না, কারণ ভোমরা তার কাছে মায়ের মতো ছিল। কিন্তু ভোমরা ঠিকই সুযোগ বুঝে 13কে আটকে ফেলে। তবে তারও একই অবস্থা হয়, সেও সুযোগ পাওয়ার পরও 13কে মারতে পারে না। তার কানে ছোট্ট 13-এর মামা বলা সেই আওয়াজ ভেসে আসতে থাকে। ফলে ভোমরা থেমে যায়। তখন হ্যান্ডেলার এসে 13কে মারার জন্য ভোমরাকে জোর করতে থাকে, কিন্তু ভোমরা তখন তার হাতে থাকা ছুরিটি হ্যান্ডেলারের দিকে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে হ্যান্ডেলার ভোমরাকে শুট করে দেয়। 13 তখন এক মুহূর্ত দেরি না করে পাশে পড়ে থাকা হ্যান্ডগান দিয়ে হ্যান্ডেলারকে গুলি করে ঝাড়ঝাড় করে ফেলে, বন্দুকের পুরো ম্যাগাজিন খালি করে ফেলে। পরে তাড়াতাড়ি 13 ভোমরার কাছে ছুটে আসে। তবে ভোমরা তার শেষ সময়ে ছিল। ভোমরা মায়ার দৃষ্টিতে 13-এর দিকে তাকিয়েছিল। সে তার শেষ মুহূর্তে 13কে বলে যায়, তোমার নাম নওমি। এটা বলেই ভোমরা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর মুভির একদম শেষে দেখা যায় 13 মঞ্জিকে তার মায়ের পাশে কবর দিয়েছে। তবে মঞ্জিকে বাঁচাতে না পারায় সে অনেক কষ্ট পাচ্ছিল। ঠিক তখনই কয়েকজন কিলার এসে তাকে ঘিরে ফেলে। 13 আর এই লড়াই লড়তে চাচ্ছিল না, সে দুদিনে অনেক কিছু দেখেছে আর না, তাই নিজে থেকেই তাদেরকে বলে আমাকে মেরে ফেলো। কিলার তাকে শুট করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে এখানে হাজির হয় মাস্টার বুড়াই। মাস্টার বুড়াই এসে 13কে রক্ষা করে। 13 মাস্টার বুড়াইকে দেখে চমকে যায়, কারণ মাস্টার বুড়াই ছিল তাদের সংগঠনের সবচেয়ে পুরনো মাস্টার। মাস্টার বুড়াই 13কে বলে, এখনই হাল ছেড়ে দিতে চাইছো? এটা তো কেবল শুরু হয়েছে, তোমার পিছে একে একে সবাই আসবে। 13 বলে, সবাই বলতে কারা আসবে? মাস্টার বুড়াই বলে, শ্যাডোজ, আরিয়ানের গ্যাং, সবাই তোমাকে মারতে আসবে, তাই নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হও। এটা বলে মাস্টার বুড়াই 13-এর দিকে হাত বাড়িয়ে দেয়। 13 তখন মাস্টার বুড়াইয়ের হাত ধরে বলে, আমার নাম 13 না, আমার নাম নওমি। অর্থাৎ গল্প এখানেই শেষ না, এর দ্বিতীয় পার্টও বের হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল। আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া রইল।